বিশাল বিশাল 5 ফিটের বেশি হবে। 5 ফিট না 5.5 ফিট হবে। আমি তো 6 ফিটের বেশি। আর এটা খারাপ নিয়ে আসেন, বাইরে নিয়ে আসেন। ভালো সাইজ আছে। টের পাইছে আমাদের অস্তিত্ব, এই জন্য ফোন তুলছে। কেউ নড়াচড়া করুন না, তাহলে একটু ইয়ে করবো। ছাদের মাথা দেখুন, পেটটা দেখাইছো কি মোটা, কাছে আসো। পেট দেখাও মোটা, ওপর থেকে টপ থেকে করো। এই টপ হচ্ছে। রেডি 1 2 3 ঘুরাও। হুক দাও। আরে ঘুরাও। হ্যাঁ নারা দেয় না সবাই দূরে যান ভাই, প্লিজ দূরে যান। ধরো ভিডিও করে সুন্দর করে বসো। ধরো পায়খানা করে দিতে পারে। ভিডিও ওকে, এবারে পেস্টিল তোলো ভাই হাতে বের করে আমার ক্যামেরা লো রেডি 1 2 3 ক্যামেরা ঘুরে তোলো, ফ্রেমে আসবে ঘুরে। 1 2 3 আমার ক্যামেরা লো। আমি তো আসলে ছোটবেলা থেকেই প্রাণী নিয়ে কাজ করি। জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু আমরা অনেকদিন থেকে কাজ করছি। জানেন যে ফ্যাসিস্ট সরকার এর আগে ছিল, তো আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এরকম সংগঠনের ঘোষণা দিইনি। আমরা কাজ করে যাচ্ছিলাম, সবসময় কাজ করে যাচ্ছিলাম, প্রাণী উদ্ধার করে এবং মানুষ সেবায় কাজ করে যাচ্ছিলাম। কিন্তু এখন যেহেতু দেশের একটা সুসময়, তো এটা একটা আমরা সাংগঠনিক রূপ দিয়েছি, যেটা নাম বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জনাব তারেক রহমান অনেক আগে থেকেই আমাদেরকে ফান্ড দিতেন যাতে আমরা প্রাণী সেবায় কাজ করতে পারি, কিন্তু এখন সেটাকে আমরা একটা সাংগঠনিক রূপ দিলাম এবং কাজ করে অনেক ভালো লাগছে। উনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা। উনার মতো একজন নেতা আমাদের জন্য সৌভাগ্য যে উনিও একজন প্রাণী প্রেমিক, উনিও প্রাণীকে ভালোবাসেন। উনাকে দেখে আমাদের ভালোবাসাটা আরো বৃদ্ধি পেয়েছে প্রাণীর প্রতি। দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল, ওনার এই উক্তিটাকে হৃদয়ে ধারণ করে আমরা আসলে প্রাণী রক্ষায় কাজ করে যাচ্ছি। তারেক রহমান আমাদের সংগঠনকে একটি ফ্রি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন। তো উনি যেহেতু একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন, এই অ্যাম্বুলেন্সটা আমরা সকলের জন্য ফ্রি করেছি। বাংলাদেশের ইতিহাসে প্রথম যে একটি অ্যাম্বুলেন্স এর মাধ্যমে সবাই প্রাণীকে হাসপাতাল নিয়ে গিয়ে, যেগুলো পথ প্রাণী আছে বা আহত অসুস্থ বিপদাপন্ন প্রাণী আছে, তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের মাধ্যমে তারা আবার সুস্থ হয়ে যাচ্ছে। তো এটা একটি অনেক বড় দিক। এবং আরেকটা বিষয় ক্লিয়ার করি, আগামী 15 দিনের ভিতরেই জনাব তারেক রহমান একটি ক্লিনিক স্থাপন করছেন বাংলাদেশে, ঢাকাতে, যে ক্লিনিকের মাধ্যমে প্রত্যেকটি অসুস্থ প্রাণীরা ফ্রি ট্রিটমেন্ট পাবেন। যে কোনো প্রাণী, যেমন রাস্তায় একটি কুকুর বিড়াল আহত হয়ে পড়ে আছে, ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এইটার সেবা করা, এটাকে হাসপাতাল নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা, আর কারো বাড়ি থেকে সাপ উদ্ধার করা, দুইটা আসলে দুই ধরনের সেবা। কারো বাড়ি থেকে যখন আমরা সাপটাকে উদ্ধার করে আবার প্রকৃতিতে অবমুক্ত করি, এখানে কিন্তু শুধু সাপটাকে আমরা উদ্ধার করলাম, কোনো আঘাতপ্রাপ্ত হলো না বা সাপটাকে কেউ মেরে ফেললো না, সাপটাকে উদ্ধার করলাম, এদিকে প্রাণীর জীবনের একটা নিশ্চয়তা পাওয়া গেল, প্রাণীটা বেঁচে থাকে। আর যে মানুষের বাড়িতে সাপটা প্রবেশ করে, যদি সাপটা বিষধর হয় এবং সেই ব্যক্তি বা তার পরিবারের জন্য জীবনের একটা হুমকি থাকে, আমরা কিন্তু সাপ উদ্ধারের মাধ্যমে সাপের পাশাপাশি মানুষকেও সেবা দিয়ে যাচ্ছি। তো অতএব এটা আমাদের কাছে কিন্তু অনেক বড় একটা বিষয়। আমরা শুধুমাত্র ঢাকা জেলা থেকে গত 4 মাসে 352টি সাপ উদ্ধার করেছি। কারণ কিছুদিন আগে 2 মাস আগে খইয়া গোখরা সাপের প্রজনন ঋতু ছিল, প্রচুর আমরা একটা জায়গায়
সাপ উদ্ধার করতে গেলে এমনও দেখা গেছে 18, 20টা, 22টা পর্যন্ত বাচ্চা সহ সাপ উদ্ধার করেছি। এখন পদ্ম গোখরা সাপের প্রজনন ঋতু। এই পদ্ম গোখরা সাপের প্রজননের সময় কিন্তু আমরা পদ্ম গোখরার মা বাচ্চা সহ উদ্ধার করছি। গত পরশুদিন আমরা খিলগা থেকে 18টি সাপ উদ্ধার করলাম, 16টি বাচ্চা এবং 2টি বড় সাপ। তো আমরা কিন্তু সবসময় সাপ উদ্ধার করি। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে যদি কেউ রাত 2টা, 3টা, 4টায়ও ফোন করে বলে যে সাপ উদ্ধারে তাদের হেল্প প্রয়োজন, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা নিঃস্বার্থভাবে গিয়ে তাদেরকে সাপ উদ্ধার করে হেল্প করার চেষ্টা করে। গত 4 মাসে 352টি সাপ উদ্ধার করেছি, যার মধ্যে শুধুমাত্র 3টি নির্বিষ সাপ ছিল। বাকি প্রত্যেকটি সাপ হচ্ছে বিষধর সাপ, যে সাপ কামড় দিলে যদি সময় মতো ট্রিটমেন্ট না হয় মানুষের মৃত্যু হতে পারে। তো এই সাপগুলো কেউ যদি মনে করে সাপগুলো নতুন করে ঢাকায় এসেছে, তা না। যেই এলাকাগুলোতে আমরা সাপ পাচ্ছি, এই প্রত্যেকটা এলাকা কিন্তু আগে জলাশয় ছিল। যেমন ধরেন আফতাবনগর, আজ থেকে 15 বছর আগে আফতাবনগর ছিল জলাশয়। এখানে মাটি ভরাট করে নতুন এলাকা তৈরি করা হয়েছে। আমি ছোটবেলাতে দেখেছি রামপুরা টিভি সেন্টারের পিছনে বনশ্রী বলে কোনো এলাকা ছিল না, এটা পুরো একটা জলাশয় ছিল। পরে মাটি ভরাট করে এটাকে আবাসন করা হয়েছে। উত্তরার 18 নম্বর সেক্টর, যেটাকে দিয়াবাড়ি বলা হয়, এটা পুরোটা জলাশয় ছিল। চোখের সামনে আমাদের মাটি ফেলে এটা আবাসন করা হয়েছে। তো ঢাকা শহরের যেই জায়গাগুলোতে এরকম জলাশয় ছিল, যেখানে বা বনাঞ্চল ছিল, যেখানে সাপের বসবাস ছিল, সেই জায়গাগুলোতে যখন আপনি মাটি ভরাট করে আবাসন গড়ে তুলেছেন, তাহলে ওই এলাকার সাপগুলো কোথায় যাবে? এলাকার যে ছোট ছোট জলাশয় আছে বা লেক আছে, সাপগুলো সেখানে আশ্রয় নিয়েছে এবং বিভিন্ন গর্তে তারা জীবনযাপন করে। যদি টানা 3-4-5 দিন প্রবল বৃষ্টি হয়ে গর্তগুলো পানিতে টইটুমুর হয়ে যায়, তখন শুকনো জায়গার খোঁজে সাপগুলো কিন্তু মানুষের বসত বাড়িতে চলে আসছে। এবং বসত বাড়িতে চলে আসার পরেও সাপগুলো ওখান থেকে বের হচ্ছে না, কারণ প্রচুর ইঁদুর ওখানে পাচ্ছে, ইচ্ছে মতো তারা খেতে পাচ্ছে। তো এইভাবে আসলে সাপগুলো মানুষের বাড়িতে চলে আসছে। আমরা কোনো বিল্ডিং এর 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 7 তলা এবং 9 তলা থেকেও সাপ পেয়েছি। যেই বিল্ডিং এর আমরা উচ্চতল ভবন থেকে সাপ পেয়েছি, প্রত্যেকটা বিল্ডিং এ আমি দেখেছি বিল্ডিং এর শোভাবর্ধন করার জন্য বিল্ডিং এর সামনে বগন বিলাস সহ কিছু ফুলের গাছ লাগিয়েছে এবং দড়ি দিয়ে টেনে সেই ফুল গাছটাকে ছাদ পর্যন্ত নিয়ে গেছে, যাতে গাছগুলো বড় হলে ফুল ফুটলে বিল্ডিং এর শোভাবর্ধন হয়। তো যে কয়টা বাড়িতেই আমরা ফ্ল্যাটে সাপ পেয়েছি, প্রত্যেকটা বাড়ির সামনে এরকম গাছ ছিল। তো আমার ধারণা যে এই গাছ বেয়ে সাপ বিল্ডিং এ উঠেছে বা ফ্ল্যাটে উঠেছে।